আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদিকে নিয়ে মন্তব্য জন্য মমতা ব্যানার্জিকে এবার দাম গুনতে হবে, কারণ তার যে এই মন্তব্য, সেই মন্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে, যেটা উনি চাইছিলেন। অর্থাৎ ভারতকে কাঠগড়ায় তুলে দিয়ে তিনি বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। ভারতবর্ষের পক্ষে এটা একটা অস্বস্তিকর। ফলে এবার কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে চলেছে। যা শোনা যাচ্ছে যে এসটিএফ এর নাম করে, এসটিএফই তো অ্যারেস্ট করেছিল, উনি নিজে স্বীকার করেছেন। তো সে সময় তো ছিল তার আন্ডারে এসটিএফ, এখন তো আর তার আন্ডারে নেই। এখন জামানা বদলে গেছে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে এসটিএফ, তার সরকার। এসটিএফই সম্ভবত একটা স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করতে চলেছে তার নামে, এবং এটা তো একেবারে পরিষ্কার যে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলেই এটা করা হয়েছে। অর্থাৎ তার উপরে যে একের পর এক আঘাত তিনি নিজে নামিয়ে আনছেন নিজেই, তাতে আরো একটা আঘাত যোগ হলো। এক তো তিনি আঘাতে আঘাতে জর্জরিত, নানান রকম দুর্নীতি সরকার গত 15 বছরের সরকার চালাতে গিয়ে সে বালি চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, জমি চুরি, তারপরে নানান ধরনের প্রকল্পের নাম, কেন্দ্রের প্রকল্প, সেগুলোকে নিজের প্রকল্প বলে টাকা আত্মসাৎ, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, তারপর লক্ষ্মী ভান্ডারের টাকার নামে হচ্ছে একেবারে কি বলে অর্থের জলাঞ্জলি, তারপর ভুতুরে ক্লাবের নাম করে সমস্ত সরকারি টাকা বিলোনোর মাধ্যমে টাকা আত্মসাৎ, এই সমস্ত মামলা তো তার রয়েছেই। শেষ পর্যন্ত যেটাতে উনি মহাফাঁসান ফেসেছিলেন তা হচ্ছে আইপ্যাক মামলায়। আইপ্যাক যে তার যেটা ছিল, বেসরকারি সংস্থা ছিল আইপ্যাক, যাকে দিয়ে তিনি এই ভোটের কাজকর্ম করাতেন, তাদের কাছে প্রচুর বিতর্কিত মালপত্র ছিল, কাগজপত্র। ইডি যখন সেইখানে গিয়ে হামলা করলো, হানা দিল, তখন মমতা ব্যানার্জি খবর পেয়ে সমস্ত তার সরকারের উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে একেবারে ইডির লোকেদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে সমস্ত কাগজপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে একটা প্রেস কনফারেন্স করলেন, মুখে একেবারে ফাইলপত্র নিয়ে একবার প্রেস কনফারেন্স করলেন। অর্থাৎ ইডি সেই মামলায় কিন্তু একটা ব্যাপারে একটা মামলা করে রেখে দিয়েছিল। সেই মামলার শুনানি কিন্তু এখনো চলছে। সেই মামলাটাতেই ওনার জেল হওয়ার কথা। উনি যে কাগজগুলো ইডির কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন ওই দপ্তর থেকে, ইডি যেখানে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে কেউ ঢুকতে পারে না। এটা একদম সাংবিধানিক অর্ডার দেওয়া আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত। এটা ওরা ইন্ডিপেন্ডেন্ট বডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তার সঙ্গে যুক্ত হলো এই একটা, এই যেটা বাংলাদেশকে নিয়ে উনি মন্তব্য করলেন হাদিকে জড়িয়ে। এখন হাদিকে জড়িয়ে মন্তব্য করার পেছনে তার হচ্ছে একটাই কারণ, তিনি যেটা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে, উনি পূর্ব বাংলাটাকে পুরো খুলে রেখে দেবেন, বাংলার পূর্ব দিকটা পুরো খুলে রেখে দেবেন, পশ্চিম দিকটা খুলে রেখে দেবেন, এবং বাংলাদেশের পূর্ব দিকটা খোলা থাকবে। ওখান থেকে সমস্ত লোক ঢুকে এখানে একটা গন্ডগোল পাকিয়ে তারপর 7 সিস্টার দখল করুক, যার জন্য ওই পূর্ব দিক দিয়ে হামলা করবে বলে পাকিস্তানের যে ছকটা করেছিল এবং হুমকিটা দিয়েছিল,
সেটা করে উনি তাদের সঙ্গে জোট করে তিনি এই কাণ্ডটি করার একটা চেষ্টা করেছিলেন। খবরটা ভারতবর্ষ ভেতরে ভেতরে পেয়েছিল, আন্দাজ করেছিল। ফলে একটা গণতান্ত্রিক ভাবে রেজিম চেঞ্জ করে ওনাকে হটিয়ে দেওয়া হয়। সেই হটানোর রাগ তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। এখন উনি চেষ্টা করছেন যে করে হোক একেবারে যদি কেন্দ্রকে যদি একদম কোন রকম ভাবে চাপিয়ে দেওয়া যায়, কোন রকম ভাবে ভয় টয় দেখিয়ে যদি তাদেরকে দমিয়ে দেওয়া যায়, আমি এই ফাঁস করে দেবো ওই ফাঁস করে দেবো, তাহলে পরে আমার মানে এই অ্যারেস্টটা যদি আটকে যায়, অথবা সরকারকে চাপে ফেলে যদি কিছু করা যায়, এই যে একটা তার একটা গোপন ইচ্ছে, সেই ইচ্ছেটা করতে মানে পোষণ করে তিনি আবার গাড্ডায় পড়লেন। এবারে আরো একটা বড় ধাক্কা উনি খাবেন, সেটা হচ্ছে এই বাংলাদেশ নিয়ে তিনি যে কথাটা বললেন, এই কথাটার জন্য তাকে চরম মূল্য দিতে হবে। কেন্দ্র সরকার তো ছেড়ে দেবে না, আর অমিত শাহ তো ছাড়ার পাত্র নয়। উনি অমিত শাহের নাম তুলে বলেছেন মোটা ভাই, মানে গুজরাটিতে মোটা ভাই বড় বড় বলবর্দা, বর্দাকে বলে গুজরাটিতে মোটা ভাই। তা মোটা ভাইয়ের নাম করে উনি বলেছেন, তা মোটা ভাই তো ছেড়ে দেবেন না। মোটা ভাই তো যদি বাংলাদেশের ব্যাপারে যদি ফোন করে থাকেন, তাহলে সেটা যদি আপনি পাবলিকলি বলেন, আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটেছে। এবং অমিত শাহ তিনি ফোন করে ওনাকে, ওনার তো মানে মিথ্যে কথা বলার ব্যাপারে ওনার কোনো লাজ লজ্জা নেই। সমস্ত রকমের মিথ্যে উনি বলতে পারেন। উনি যেখানে দাঁড়িয়ে যা বলবেন তার 90.9% কি 99.9% আপনি বাদ দিয়ে দিতে পারেন। একদম মানে আপনার বলছি যে উনি মোটামুটি যা বলবেন পুরোটাই মিথ্যা কথা বলবেন। উনি যত প্রকল্প কথা বলেন, যত অর্থ ব্যয়ের কথা বলেন, যত অনুদানের কথা বলেন, সমস্তটা হচ্ছে চুরির আর মিথ্যা তথ্য। 35,000 বেকার যুবক যারা চাকরি করছিল, সৎভাবে চাকরি পেয়েছিল, চাকরি করছিল, অসৎভাবে এত এত লোককে ঢুকিয়ে দিয়ে এসএসসিতে সমস্ত জিনিসটাই ঘেটে দিয়েছে। সরকার যখন বলল যে আপনারা যারা অরিজিনাল যার যে লিস্টটা আছে, যারা সত্যিকারের পাস করে তাদের লিস্টটা যদি আপনি দেন, তাহলে পরে আমি বাদ দিতে পারি, আর অসৎভাবে যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা আপনি আলাদা করে দিন, তাহলে পরে আমরা আলাদা করে দিতে পারি। উনি তা করলেন না। উনি সব একেবারে জট পাকিয়ে গিয়ে হাইকোর্টের টেবিলে ফেললেন। সে মামলা গেল সুপ্রিম কোর্ট অব্দি। তারপর কি হলো, সমস্ত চাকরি যারা সরকারি যে বিষয় সরকারি চাকরি করতেন, শিক্ষক অশিক্ষক কর্মী যারা ছিলেন, সব আর চাকরি চলে গেল। অর্থাৎ যারা 2 নম্বরই করে পয়সা দিয়ে তারা যাদেরকে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তারা তো চাকরি খোয়ালোই। আর যারা সত্যিকারের পড়াশুনো করে যারা চাকরি পেয়েছিল, তারাও চাকরি গেল তাদেরও। সে মামলাতেও উনি দোষী। উনি যখন ঢুকবেন তখন একের পর এক মামলা নিয়ে ঢুকবেন। তার তো 80 জন এমএলএ, বিরোধী দলনেতার জায়গা নিতে গেলে, মানে পদ পেতে গেলে 80 জন এমএলএ সাক্ষী চাই, মানে সই চাই। ওনার ডাকে উপস্থিত হয়েছিল 19 জন এমএলএ, আর বাকি এমএলএদের নাম লেখা হয়েছে, সেখানে নকল সই করে দেওয়া হয়েছে। এবার যাদের নকল সই করা হয়েছে তারা গিয়ে এবার বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে বলে দিয়েছে যে এই যে সই দেওয়া হয়েছে এই সই আমাদের সই নয়। সঙ্গে সঙ্গে সিআইডি কাছে গেছে, সিআইডি তদন্ত করেছে, তাদের বয়ান নিয়েছে, বয়ান লিখিত বয়ান, রেকর্ডেড বয়ান, অডিও ভিজুয়াল বয়ান সমস্ত নেওয়া হয়েছে। নেওয়ার পরে দেখা গেল যে এটা একদম জোচ্চুরি করা হয়েছে, ভাইপো এটা জোচ্চুরি করেছে।
ভাইপো কি করেছিলেন, ভাইপো একটা ফরওয়ার্ডিং লেটার করেছিলেন যে আমি যা লিখছি এটাই সত্য, এবং নিচে যারা সই করেছে তারা সম্পূর্ণভাবে এখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি সার্টিফাই করছি যে এরা প্রত্যেকে সই করে দিয়েছে। এরকম একটা উনি ফরওয়ার্ডিং লেটার লিখেছিলেন। তাহলে ফরওয়ার্ডিং লেটার যিনি লিখেছিলেন তিনি হলেন গিয়ে মানে এই সমস্ত কুপরামর্শের মাথা। তাকে যখন ধরার পরিকল্পনা হলো তখন তিনি সোনারপুরে গিয়ে ওই নাটকটি করলেন, মার খাওয়ার নাটক করলেন। মার খাওয়ার নাটক করে সমস্ত হসপিটালে ঘুরলেন, হসপিটাল ভর্তি নিল না, এখন বাড়িতে শুয়ে আছেন। গত পরশুদিনকেও সিআইডি গেছিল, তার বাড়িতে নোটিশ ধরিয়ে দিয়ে এসছে, দ্বিতীয়বার নোটিশ ধরালো, হয়তো আর একবার তৃতীয়বার ধরাবে, চতুর্থবার আর সময় পাবে না। তৃতীয়বারের পর এবারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে সোজা হাজতে পুরে দেবে। তাহলে ভাইপো গেলেন, এইবার পিসিমা। ভাইপোর পেছনে পেছনে দেখবেন এই যে ঢুকলো ভাইপো, ভাইপো ঢোকার সঙ্গে সঙ্গে এবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে, সব এক এক করে ঢুকে যাবে, সব এক এক করে ঢুকবে। বিভিন্ন মামলা পড়ে রয়েছে সেগুলো ঢুকবে। এবার পিসি যখন ঢুকবেন এটা নিয়ে বা আইপ্যাক নিয়ে, যে কোনো একটা যে আগে ঢুকবেন, তারপর দেখবেন এই সমস্ত মামলাগুলো সমস্ত ট্যাগ হতে শুরু করে দিয়েছে। সুতরাং আগামী কিছু বছরের মধ্যে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তাদের বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। আর একটা খবর আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম তৃণমূল ভাঙছে, তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল দুভাগে ভেঙে গেছে। 59 জনের একটা তালিকা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের এমএলএ, তিনি আলাদাভাবে মানে দল গঠনের দায়িত্ব নিয়ে তিনি স্পিকারের কাছে আজকে গিয়ে চিঠিপত্র দিয়ে এসছেন যে আমরাই হলাম সত্যিকারের তৃণমূল। এই 80 জনের মধ্যে এই 59 জন আমরাই হলাম সত্যিকারের তৃণমূল, আর এরা তৃণমূল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং আমাকে দলনেতা বাঁচাও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এবং তার দাবির সপক্ষে সবাই মিলে সই করে দিয়েছে 59 জন। অর্থাৎ মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছিল একনাথ শিন্ডে, ঠিক এইভাবে একনাথ শিন্ডে বেরিয়ে গিয়ে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রে। সে একনাথ শিন্ডের মতো এই একই ঘটনা এখানেও ঘটলো। অর্থাৎ তার আমও গেল, তার ছালাও গেল, তিনি জেলে গিয়ে বসে থাকবেন, পার্টি চলে গেল অন্যের হাতে। সরি, ভবিষ্যতে এইটাই হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি যেটা বলেছিলাম না সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, তাড়াতাড়ি হচ্ছে এটা। আপনারা সবাই দেখতে থাকুন, আরো নাটক বাকি আছে পশ্চিমবঙ্গে। নাটকের একেবারে পর্বের পর পর্ব হবে একেবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।